ওয়ালাইকুম। সো আপনারা যারা 2025-এ এইচএসসি পরীক্ষা দেবেন, সো আপনাদের জন্য সবার একটা ভয়ের ব্যাপার হচ্ছে আইসিটি। সো বিশেষ করে আইসিটিতে সৃজনশীলে আমাদের অনেকেরই অনেক বেশি প্রবলেম আছে। সো আমরা অনেকেই বলি যে ভাই আইসিটিতেও তেমন পারা হয় না, আইসিটিতে আমার একটু প্রবলেম আছে যে আসলে কী সৃজনশীল আসে, কোথা থেকে উত্তর দিব, A to Z নিয়ে অনেক বেশি প্রবলেম থাকে আমাদের। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং এই সাজেশনের মাধ্যমে আপনি আইসিটিতে ভালো একটা রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ। সো একটু খেয়াল করেন, এখানে হচ্ছে সৃজনশীল 1, 2, 3, 4, 5 এভাবে টোটাল 5টা সৃজনশীলের টপিক দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি 2025-এর শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই 5টা সৃজনশীল টপিক অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই 5টা টপিক যদি আপনি ভালো করে পড়েন তাহলে আশা করা যায় যে আপনি একটা ভালো রেজাল্ট ক্যারি করতে পারবেন। তাহলে আমি যদি আপনাকে একটু বলি যে এখানে 1 নম্বর দেওয়া আছে ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োফরমেটিক্স টেকনোলজি। এখন একটু চিন্তা করেন, এখানে 5টা টপিক দেওয়া আছে সৃজনশীলের 5টা। সো এখান থেকে আমাদের যেই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা লাল কালার করে দিয়েছি। অর্থাৎ এই টপিকগুলো যদি আপনি একটু ভালো করে পড়েন তাহলে ভালো একটা রেজাল্ট করা পসিবল। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, অর্থাৎ আমাদের বই থেকে যদি আমরা এই টপিকগুলো বের করে সুন্দর করে পড়ি তাহলে এটা আমাদের জন্য বেটার এবং আমরা একটু ভালো রেজাল্ট করতে পারবো। আর সবথেকে বেটার হয় যদি এই সবগুলো একটা শিটের মধ্যে থাকে তাহলে ভালো। সো আমাদের শিটের মধ্যে থেকে আমরা যেমন এখানে আপনাকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, প্রথম অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেন আমাদের এখানে প্রথম অধ্যায়ের পরে দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে। তারপর হচ্ছে ঠিক তেমনি তৃতীয় অধ্যায় থেকেও কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে যেগুলো আসলে পড়লে মোটামুটি ভালো একটু রেজাল্ট ক্যারি করা যায়। আমরা আজকের এই ভিডিওতে তৃতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন শিখব যেগুলো কিনা পরীক্ষা আসতে পারে। দেন প্রথম প্রশ্ন হচ্ছে আদিমকালে মানুষেরা কিভাবে সংখ্যার ব্যবহার, সংখ্যার হিসাব রেখেছে। অর্থাৎ প্রাচীনকালের মানুষ কিভাবে সংখ্যার হিসাব রেখেছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর আদিমকালে মানুষেরা গাছের ডাল, হাড়ে দাগ কেটে কিংবা কড়ি বা শামুক বা নুড়ি পাথর সংগ্রহ করে সংখ্যার হিসাব রেখেছে। অর্থাৎ আগের বা আদিমকালের মানুষেরা কী করতো, বিভিন্ন হাড়, ঠিক আছে, শামুক বা নুড়ি পাথর এগুলো দিয়ে হচ্ছে সংখ্যা লিখত। তারপর হচ্ছে 2 নম্বর কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে কখন সুমেরিয়ান এবং ব্যাবিলিয়ান এবং মিশরীয় সভ্যতার শুরু হয়। প্রায় 5000 বছর আগে মোটামুটি একই সময়ে সুমেরিয়ান, ব্যাবিলিয়ান এবং মিশরীয় সভ্যতা শুরু হয়েছিল। দেন একটা প্রশ্ন, কোন কোন সংখ্যা পদ্ধতির স্থানীয় মান ব্যবহার করা হয়। অর্থাৎ কোন কোন সংখ্যা পদ্ধতিতে তাদের নিজস্ব স্থানীয় মান ব্যবহার করা হয়। সো উত্তরটা আমাদের এখানেই লেখা আছে, সেটা হচ্ছে সুমেরীয়, ব্যাবিলীয়, মায়ান, ভারতীয় সংখ্যা পদ্ধতিতে। ঠিক আছে, এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এখন সবথেকে ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনগুলো এখন আমরা সেগুলো একটু জানার চেষ্টা করব। সো নিবলটা আসলে কি? নিবল বলা হয় 1 বাইটের অর্ধেককে নিবল বলা হয়। আর আমরা জানি যে 1 বাইট সমান সমান হচ্ছে 8 বিট। অর্থাৎ 1 নিবল মানে হচ্ছে আপনার 4 বিট। 4 বিট হইলে তখন একটা নিবল হয়। আর যখন 2 নিবল হয় তখন সেটাকে বলা হয় 1 বাইট। ঠিক আছে, দেন বিটটা আসলে কি? বাইনারি অঙ্কের সংক্ষিপ্ত রূপ হলো বিট। 0 এবং 1কে হচ্ছে বিট বলা হয়। 0 এবং 1কে কী বলা হয়? বিট বলা হয়। দেন বাইটটা আসলে কি? বাইট হচ্ছে যেটা বলছিলাম যে 8টা বিটকে যখন আমরা একত্র করব তখন একটা বাইট হবে। তাহলে 8 বিটের সমষ্টিকে বাইট বলে, সংক্ষিপ্ত আকারে আমরা এটা বলতে পারি। দেন সংখ্যা পদ্ধতি কাকে বলে? এখানে অনেক কঠিনভাবে লেখা আছে, বাট আমি যদি সহজভাবে বলে দিই, সেটা হচ্ছে কোনো সংখ্যা লিখা বা প্রকাশ করার যে পদ্ধতি আছে সেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। অর্থাৎ যেই পদ্ধতি ব্যবহার করে তুমি সংখ্যারে লিখবা বা প্রকাশ করবা বা মানুষে দেখাবা সেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। দেন 11 নম্বর প্রশ্ন, সংখ্যাকে যখন আমরা প্রকাশ করতে যাই, সংখ্যাকে প্রকাশ করার প্রতীকগুলো কয়টি পদ্ধতিতে ব্যবহার করা হয়। একটা সংখ্যা প্রকাশ করতে গেলে তোমাকে 2টা পদ্ধতি ব্যবহার করতে হবে। একটাকে বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল, নন পজিশনাল। এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কাকে বলে এটা যদি আমি তোমাকে বলি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা চিহ্নগুলোর স্থানভিত্তিক মান থাকে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এক কথায় যে সংখ্যা পদ্ধতির কি নেই,
যে সংখ্যা পদ্ধতির প্রতীক আছে বাট বেজ নেই আর স্থানীয় মান নেই, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় কোন পদ্ধতিকে? যার স্থানীয় মান আছে, বেস আছে, প্রতীকও আছে, তিনটা যার আছে তাকে বলবে পজিশনাল। আর এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার, যেটা কিনা আমরা জানি যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, এগুলো কিন্তু আমরা পড়ছি, তাই না? সো এইটাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতি। দেন পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয় কবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এইখানে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে। দেন আমাদের একটা কোশ্চেন আসতেই পারে, এই যে দশমিক যে সংখ্যা পদ্ধতিটা আছে সেই পদ্ধতি কাকে বলে? আমরা সহজভাবে যদি বলি তাহলে এইভাবে বলতে পারি যে সংখ্যা পদ্ধতির বেস 10 তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। যদি বলে বাইনারি কি, যে সংখ্যা পদ্ধতির বেস 2 বা 0 1 দ্বারা প্রকাশ করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যেই সংখ্যা পদ্ধতির বেস 8 তাকে কি বলা হয়? তাকে বলা হয় অক্টাল। আর যেটা 16 সেটাকে বলা হয় হেক্সা। ঠিক আছে? সো এইভাবে পড়লে সহজ হয় ব্যাপারগুলো। দেন এমএসডি কি, এলএসডি কি, তাই না? এমএসডি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আরেকটা আছে হলো এমএসবি। এমএসবিটা আমাদের পরীক্ষা আসে, এই দুইটা আসে, খুবই ইম্পর্টেন্ট। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর লেটেস্ট সিগনিফিকেন্ট বিট। সো সো তুমি যদি এইভাবে সৃজনশীলের জন্য অর্থাৎ এই শীটটা ভালো করে পড়ো তাহলে এটা ইম্পর্টেন্ট। তারপরে এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে ইবিসিডিআইসি। সো এইখানে এটা পড়তে পারো। সো আমাদের এই সাজেশন শিটটার মূল্য হচ্ছে 70 টাকা। আমরা এখন 70 টাকা দিয়ে এই সাজেশন শিটটা দিচ্ছি। তুমি চাইলে এই সাজেশন শিটটা 70 টাকা দিয়ে কালেক্ট করতে পারো। এটা একটা পিডিএফ সাজেশন শিট। সো এখন যেহেতু টাইমটা খুবই কম, এখন উল্টো পাল্টা পড়লে হবে না, এখন একটা গোছানো প্রস্তুতি নেওয়া উচিত। সো তুমি চাইলে এই আইসিটির জন্য আমাদের এই শিটটা পড়তে পারো। এখানে তুমি দেখতে পাবা যে প্রত্যেকটা অধ্যায় থেকে জ্ঞানমূলক, অনুধাবন, সৃজনশীল, এমসিকিউ সব দেওয়া। সো এরপর আমি যদি তোমাকে সৃজনশীলটা একটু দেখাই, এমসিকিউ, সৃজনশীল, ঠিক আছে, এগুলো দেওয়া আছে। সো সৃজনশীল যদি দেখাই তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে সৃজনশীলটা কীভাবে দেওয়া আছে। যেমন একটা সৃজনশীল আমি তোমাকে দেখাচ্ছি। ধরো তোমার এই যে একটা সৃজনশীল, যে এগুলো হচ্ছে অনুধাবন প্রশ্ন, সরি সৃজনশীল না, সৃজনশীল হচ্ছে নিচে আছে, আমি দেখাচ্ছি। এগুলো হলো এমসিকিউ, হচ্ছে এমসিকিউ, সৃজনশীল আছে একদম নিচে। আমি একটু দেখাই, যেমন এই যে সৃজনশীল একটা প্রশ্ন। সো এইভাবে হচ্ছে আমাদের সৃজনশীল দেওয়া থাকতে পারে। সো আমরা কী করব, সৃজনশীলগুলো কীভাবে পড়লে ভালো হবে A to Z আমরা এটার মাধ্যমে শিখতে পারবো। প্রশ্ন দেওয়া আছে চিত্র সহকারে, দেন আবার নিচেই উত্তরও দেওয়া আছে। তাহলে এটা সুবিধা, প্রশ্ন উত্তর দেওয়া থাকলে পড়তে সুবিধা, খুঁজে বের করার ভয় নেই। সো এইটা ভালো করে পড়লে ইনশাল্লাহ ভালো কিছু করা যাবে। সো যারা নিতে চাচ্ছ নিতে পারো, এই যে একটা নাম্বার দেখা যাচ্ছে, সো এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এখানে যোগাযোগ করে এটা নিতে পারো। সো ভালো থাকো, সুস্থ থাকো। যারা নিতে চাও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার আছে, সো এইখানেও যোগাযোগ করতে পারো অথবা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, তাহলেই হবে ইনশাআল্লাহ।